আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। একের আয়তে দিয়েছে একটি থার্মোমিটারের সাহায্যে সবচেয়ে কম উষ্ণতা -10 ডিগ্রি আর সবচেয়ে বেশি উষ্ণতা 190 ডিগ্রি মাপা যায়। ওই থার্মোমিটারে 1 ডিগ্রি করে মোট কয়টি ঘর পাওয়া যাবে? তোমাদের এই হিসাবটা তোমরা বইয়ের 4 পাতায় পাবে। এই যে দুটি দাগের মধ্যবর্তী অঞ্চলকে কত ভাগে ভাগ করলে এক একটা ভাগকে 1 বলা যাবে? এই এক একটি ভাগকে 1 ডিগ্রি বলা হয়, ইউ মাইনাস এল। তো প্রথমে সবচেয়ে কম উষ্ণতা কম উষ্ণতা মানে ধরো বরফে ডোবানোর পর -10, সবচেয়ে বেশি উষ্ণতা 190, তাহলে 1 ডিগ্রি করে কটা ঘর পাবো? 190 মাইনাস 10, তার মানে 200টি। দুয়ে দিয়েছে গলন ও বাষ্পীভবনের মধ্যে কোনটির লিনতাপের মান বেশি? বাষ্পীভবন। 3 লিনতাপের একক কি? সিজেস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। 4 দিয়েছে এ আর বি দুটি ধাতব বল পরিবাহী দণ্ড দ্বারা সংযুক্ত বস্তু দুটির মধ্যে তাপের আদান প্রদান কখন সম্ভব? যখন দুটো বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য হবে। 5 দিয়েছে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। তাপ মাপা হয় ক্যালোরিমিটার, উষ্ণতা থার্মোমিটার। 2 আয়তে আছে ঘরের উষ্ণতা। সাধারণ ঘরের উষ্ণতা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো বলেছে এই গ্লাসের মধ্যে 1 টুকরো বরফ নাও, এবার একটা থার্মোমিটার দিয়ে বরফটার উষ্ণতা মাপো, উষ্ণতা কত হবে? এই যে এবার একটা গ্লাসের মধ্যে বরফ উষ্ণতা মাপো, তাহলে তুমি থার্মোমিটারের এই পার্ট 0 ডিগ্রি পেতে, তাহলে উষ্ণতা কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস হবে। এবার কিছুক্ষণ পরে বরফটা গলে জলে পরিণত হলো, এখন উষ্ণতা কত হবে? এবার থার্মোমিটার দিয়ে এবার এই অবস্থা রেখে দাও, কি ঘটছে লক্ষ্য করো। দেখতে পাচ্ছ বরফটা গলে আর জলে গলছে আর জলে পরিণত হচ্ছে। এবার আবার থার্মোমিটার দিয়ে উষ্ণতা পরিমাপ করো, দেখা যাবে এবারেও বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অর্থাৎ বরফের উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে যখন গ্লাসের মধ্যে বরফের টুকরো নিয়েছিলে, থার্মোমিটার দিয়ে উষ্ণতা মেপেছিলে, কত ছিল উষ্ণতা? 0 ডিগ্রি। কিছুক্ষণ পরে বরফটা গলে কিছুটা জলে পরিণত হয়েছে, এখনও উষ্ণতা কত ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস। এই ঘটনাকে কি বলে? এই ঘটনাকে বলে সি এর দাগ হবে, ঘটনাকে বলে গলন, কঠিন থেকে তরলে পরিণত হওয়ার। আর বরফের দ্বারা গৃহীত তাপকে কি বলা হয়? বরফের দ্বারা গৃহীত তাপকে বলে লিনতাপ। লিনতাপ অবস্থার পরিবর্তন ঘটায়, কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটায় না। আচ্ছা, 2তে দিয়েছে মাটির কলসির জল ধাতব পাত্রে জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন? এটা তোমাদের বইয়ের 13 পাতায় আছে। মাটির কলসির জল ঠান্ডা থাকে, আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিনতাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি আর কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করে, ফলে কলসি আর কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। তো ধাতব কলসিতে যেহেতু এইসব ছিদ্র থাকে না, যখন কোনো ছিদ্র থাকে না, তাই জন্য জল বাইরে আসতেও পারে না, আর ঠান্ডাও লিনতাপ সংগ্রহ করে বাষ্প পরিণত হতে পারে না। তাই ধাতব পাত্রে বা ধাতব কলসির জল মাটির কলসির জল ঠান্ডা থাকে। 3তে দিয়েছে 10 ডিগ্রি সেলসিয়াসের মান ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। কি করলো? তো আমরা জানি C/5 সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের যেটা সম্পর্ক, C/5 = F-32/9। এটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। এই যে এটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক, C/5 = F-32/9। তো এই সূত্রটা ধরে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো আমাদের এখানে সি সমান বলেছে 10 ডিগ্রি, সি সমান হচ্ছে 10, তাহলে আমরা এখানে সি এর জায়গায় 10 লিখব। 10/5 = F-32/9। তাহলে বা এবার 10 আর 5 কাটাকুটি করলে হচ্ছে 2, তাহলে 32/9। তো 2 এর নিচে কেউ নেই মানে 1, এবার কোনাকুনি গুণ হবে, তো F-32টা আমি বাঁ দিকে নিয়ে আসলাম, আর 2 আর 9 গুণ করে হচ্ছে 2 × 9 = 18।
তাহলে 18, তাহলে এফটা এবার এফের মান বের করব। 32টা বাঁ দিকে আছে মাইনাস, ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাই যোগ। তাহলে 8 আর 2 10 0 5 50। তাহলে ফারেনহাইট স্কেলে মান নির্ণয় হবে, এফ সমান হবে 50 ডিগ্রি, 50 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ফারেনহাইট স্কেলে মান হবে 50 ডিগ্রি ফারেনহাইট। 3-এতে আছে, আইতে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রদত্ত কোনটি মৌলিক অণু? ক্লোরিন। এটা যেমন হাইড্রোজেন সালফার দিয়ে তৈরি, এটা ক্যালসিয়াম অক্সিজেন, এটা হাইড্রোজেন ক্লোরিন, দুটো দুটো করে আছে। তো ক্লোরিন এটা হলো মৌলিক অণু। 2-এতে দিয়েছে শূন্যস্থান পূরণ করো, পরমাণুর এম কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে। এটা কক্ষপথ হচ্ছে KLMN এরকম। তো কেটা মানে ওটা বের করার একটা সূত্র আছে। এই যে কে হচ্ছে 1 নম্বর কক্ষপথ, কে সূত্রটা হচ্ছে 2n²। তো কে যেহেতু 1 নম্বর, n সমান মান, n সমান 2, l হচ্ছে 2 নম্বর, m হলো 3 নম্বর। তাহলে n², 2n² মানে 2 গুণ 3 স্কোয়ার, তার মানে 18টি ইলেকট্রন থাকতে পারে m কক্ষে। m হচ্ছে 3 নম্বর কক্ষপথ, n সমান হচ্ছে 3। এই যে n হলো কক্ষপথের ক্রমিক নম্বর। তাহলে m হচ্ছে 3 নম্বর কক্ষপথ, তাহলে সূত্রটা হচ্ছে 2n²। তাহলে n সমান মানে 3, তাহলে 3 স্কোয়ার, 3 3 9, 9 দুগুণে 18টি ইলেকট্রন থাকতে পারে। 3-এতে দিয়েছে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করলে কি হবে? এটা আছে তোমাদের বইয়ের 88 পাতায়। এই যে বর্জন মানে ছেড়ে দিলে। সোডিয়াম পরমাণু, যদি সোডিয়াম পরমাণুতে 11টা হচ্ছে প্রোটন আর 12টা নিউট্রন থাকে, তো একটা যদি ইলেকট্রন ছেড়ে দেয়, 11টা প্রোটন মানে 11টা ইলেকট্রন, তো একটা যদি ছেড়ে দেয় তাহলে সোডিয়াম আয়নে পরিণত হয়, তখন ইলেকট্রন হয়ে যাবে 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে সোডিয়াম Na+ আয়নে পরিণত হবে। 4-এতে দিয়েছে পরমাণুর কেন্দ্রককে কি বলে? পরমাণুর কেন্দ্রককে বলে নিউক্লিয়াস। এটা আছে বইয়ের 86 পাতায়। এই যে ওই জায়গাটাকে বলে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস। এই যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন পথে ঘোরে, তাহলে পরমাণুর কেন্দ্রকের আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়াস। 5-এ দিয়েছে শূন্যস্থান পূরণ, সালফিউরিক অ্যাসিডে কয়টি অক্সিজেন পরমাণু থাকে? তো সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। এই যে অক্সিজেনের এখানে 4 লেখা, হাইড্রোজেন 2টো, সালফার 1টা, আর অক্সিজেন হচ্ছে 4টে, তাই 4টি অক্সিজেন পরমাণু থাকে। 4-এ আছে স্তম্ভ মেলানো, তাহলে সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4, হাইড্রোজেন 2টো, সালফার 1টা, অক্সিজেন 4টে, সেই জন্য 4টি অক্সিজেন পরমাণু থাকে। স্তম্ভ মেলানো আইটা হবে তোমার 2 হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হচ্ছে, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। 3 নম্বর হাইড্রোজেন আর ক্লোরিন যুক্ত হয়ে HCl, এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। 4-এ হচ্ছে এটা হলো বিনিময় বিক্রিয়া, এটা স্থান বিনিময় করছে, আর এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। 5-এতে আছে সমতা বিধান করো। তো কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, কপার অক্সাইড, নাইট্রোজেন আর জল উৎপন্ন হয়েছে। তো হাইড্রোজেন 2টো, নাইট্রোজেন 2টো, অক্সিজেন হচ্ছে 6টা, অক্সিজেন এখানে 6টা হয়ে গেল, কপার 1টা, তাহলে 6 হলে 2। তো কপারের আগে 5টা দিয়ে দেবে, এখানেও 5টা দিলে 5, আর এখানে হচ্ছে 1-এ 6, আর এখানে 3 দুগুণে 6, 2টো হাইড্রোজেন 2টো নাইট্রোজেন। অথবাতে দিয়েছে একটা মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 7 হলে পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা, ভর সংখ্যা কত? প্রোটন সংখ্যা 6 মানে পরমাণু ক্রমাঙ্ক হবে 6, আর ভর সংখ্যা হচ্ছে নিউট্রন আর প্রোটন সংখ্যার যোগফল মানে 13। আচ্ছা, 2-এতে দিয়েছে সংকেত লেখো, ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5 আর ক্যালসিয়াম কার্বনেট CaHCO3(2), এই ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3(2). এবার আসি লাইফ সায়েন্সে। 1-এর আইতে দিয়েছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন হচ্ছে এখানে সবগুলোই ADEK, এগুলো সবই ফ্যাটে দ্রাব্য। 2-এতে দিয়েছে রক্তাল্পতা হলো এই যে তেলে বা ফ্যাটে দ্রাব্য ভিটামিন,
তেলে বা ফ্যাটে গুলে যায় বা ফ্যাটে দ্রাব্য ভিটামিন এ, ডি, ই, কে, তাই এগুলো সব কটাই হবে। আর রক্তাল্পতা হচ্ছে রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে যাওয়া হলো রক্তাল্পতার লক্ষণ। 3 দিয়েছে মানুষের অস্তিত্বে জলের পরিমাণ 31%। 4 খাদ্যে প্রদত্ত কোনটির অভাবে গলগণ্ড রোগটি হয়? আয়োডিনের অভাবে। 2 আছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ। পেশিতে উপস্থিত প্রোটিন হচ্ছে অ্যাক্টিন আর মায়োসিন। 2 প্রাকৃতিক খাদ্যের পুষ্টি বেশি কিন্তু দাম কম। 3 চামচ আকৃতির নোক দেখা যায় খাদ্যে আয়রনের অভাবে। 3 সত্য মিথ্যা নিরূপণ বলেছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুশক্তি শর্করা জাতীয় খাদ্যের মধ্যে আবদ্ধ হয়, মিথ্যা, ওটা সৌরশক্তি হবে। 4 আয়তে দিয়েছে খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক দুটো রঙের নাম লিখতে বলেছে, এটা 169 পেজে রয়েছে। এই যে মেটানিল ইয়েলো আর হচ্ছে তোমার বাদামি রং হিসাবে ক্যারামেল। মেটানিল ইয়েলো আর বাদামি রং হিসাবে হচ্ছে ক্যারামেল। এগুলো হচ্ছে কৃত্রিম ক্ষতিকারক রং, ব্যবহৃত ক্ষতিকারক দুটো রং। 2 দিয়েছে কোন উপায়ে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায়? ঘাম আর মূত্র রূপে। 5 আয়তে আছে মানবদেহের একটি করে ভূমিকা লেখো। প্রথমে আছে ভিটামিন কে, এটা আছে বইয়ের 154 পাতায়। এই যে ভিটামিন কে হচ্ছে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে। তারপরে আছে ক্যালসিয়াম, এটা আছে 159 পাতায়। এই যে ক্যালসিয়াম বলেছে ভূমিকা 158 পাতায় করবে এটা। ওটা অভাবে কি হয়? ক্যালসিয়াম হচ্ছে তোমার কাজ হচ্ছে এই যে ক্যালসিয়াম কোনো কাটা জায়গা থেকে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে আর দাঁত ও হাড় গঠন করে ক্যালসিয়াম। এরপরে আছে জিঙ্ক আছে 158 পাতায়। এই যে জিঙ্ক হচ্ছে মস্তিষ্কের গঠন এবং রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখে। জিঙ্ক মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে। এরপরে আছে ফাইটোকেমিক্যালস 161 পাতায়। এই যে ফাইটোকেমিক্যালস হচ্ছে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, হাড়কে শক্ত রাখে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। 2 দিয়েছে জল বিশুদ্ধিকরণের 2টি ঘরোয়া উপায় আলোচনা করো, এটা আছে তোমাদের বইয়ের 173 পাতায়। কিভাবে বাড়িতে যে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়, কি কি উপকরণ ব্যবহার করে? হাঁড়ি, উনুন আর কাপড় ব্যবহার করে জলের উৎস থেকে পাওয়া জল অন্তত 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। আর একটা হচ্ছে হাঁড়ি আর হ্যালোজেন ট্যাবলেট, খুব তাড়াতাড়ি জলকে জীবাণু মুক্ত করতে হলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জল শোধন করা হয়। 3 দিয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদানগুলি কি কি? এটা ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি, অন্য যে প্রকাশনীগুলো থেকে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট তুলে নিয়ে উত্তরটা লিখে নিতে পারো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদান, এই যে সালোক সংশ্লেষের উপাদানগুলোর নাম কি? উপাদানগুলি হচ্ছে সূর্যালোক, ক্লোরোফিল, কার্বন ডাই অক্সাইড আর জল। এদের মধ্যে কার্বন ডাই অক্সাইড আর জল সরাসরি গ্লুকোজ গঠনে অংশগ্রহণ করে বলে এদেরকে সালোক সংশ্লেষের কাঁচামাল বলা হয়। আর আছে সংশ্লেষিত খাদ্য বেশি খাওয়া উচিত নয় কেন? এটা বইয়ের 169 পাতায় আছে। এই যে সংশ্লেষিত খাদ্য বেশি খেলে নানা রকম শারীরিক অসুবিধা বা হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক, হাড় ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে।